আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংশোধন আর সংস্কার নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের উত্তপ্ত আলোচনা। মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য দিতে সতর্কতার আহ্বান। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, হবিগঞ্জে বাঁধে ভাঙন, বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, কোমর সমান পানিতে বিপর্যস্ত বন্দর নগরী। 5 জেলায় বন্যার পূর্বাভাস। জ্বালানির পর এবার ভোজ্য তেলের দাম বৃদ্ধির ধাক্কা। বোতলজাত ও খোলা সয়াবিন বাড়ল 4 টাকা। এখনো লোকসান গুনতে হবে, দাবি আমদানিকারকদের। কয়েক হাসপাতাল ঘুরে তারপর ভর্তি হতে পারছেন হামে আক্রান্তরা। আইসোলেশনের ব্যবস্থা করতে না পারায় ছড়িয়েছে ভয়াবহ মাত্রায়। এখন শুনবেন বিস্তারিত। গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এদিকে 1978 সালে জন্ম নেওয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, এমন প্রশ্ন তোলেন বিরোধী দলের সংসদ সদস্য এটিএম আজহার। মুক্তিযুদ্ধ ও জুলাই সনদ ইস্যুতে আজ উত্তপ্ত ছিল সংসদ। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী বয়ানের মতো জুলাইকে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করতে চাইছে অভিযোগ সরকার দলীয় সংসদ সদস্যদের। মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচাখুচি না করার হুঁশিয়ারি। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে, এই নিয়ে সংসদের প্রথম অধিবেশনের প্রায় পুরোটাই তর্ক বিতর্ক আর উত্তেজনার। বুধবার সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল, যেখানে বিএনপির 7 জন, অন্যান্য দল স্বতন্ত্র থেকে, বিরোধী বেঞ্চ থেকে 5 জনের নাম দেওয়ার আহ্বান জানায় সরকারি দল। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আইনমন্ত্রী 11 দলীয় ঐক্যের লিফলেট এবং জুলাই সনদ নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন। বলেন, সনদ থেকে গণভোটকে বিচ্যুত করা হয়েছে, যা সংবিধান ও আইনের সঙ্গে প্রতারণা। জুলাই ইস্যুতে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বিরোধী দল, এমন অভিযোগ সরকারি দলের সংসদ সদস্যদের। বলেন, সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি। মুক্তিযুদ্ধের পরে জন্ম নেওয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়? জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারের এমন বক্তব্যে উত্তপ্ত হয় সংসদ। মুক্তিযুদ্ধ নিয়ে অপ্রাসঙ্গিক বক্তব্য না দিতে হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ হুইপ। রাষ্ট্র ও জনকল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে যে আইনে, সেখানে বিরোধী দলের সমর্থনের প্রশংসা করেন সংসদ সদস্যরা। সাগরে লঘু চাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টি হয়েছে। অনেক নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। 5 জেলায় বজ্রাঘাতে প্রাণ গেছে 9 জনের, এর মধ্যে পটুয়াখালীতেই মারা গেছেন 4 জন। উজানের ঢল আর বৃষ্টিতে হাওড়া অঞ্চলের অবস্থা অবনতি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গেল কয়েকদিন ধরেই কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সেই সাথে আসছে ভারত থেকে উজানের ঢল। তীব্র স্রোতে মধ্যনগর উপজেলায় গ্রামীণ সড়ক ভেঙে পানি ঢুকছে ঝিনারিয়া হাওরে। এরই মধ্যে তলিয়েছে হাওরের বেশিরভাগ আবাদি জমি। সরকারি হিসাবে 7,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তার চেয়ে বেশি ফসলহানির দাবি হাওড়াঞ্চলের কৃষকের। জেলার সবগুলো নদ নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। ফসল রক্ষায় স্থায়ী পরিকল্পনা নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। বাঁধ ভেঙেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলাতেও। অতিবৃষ্টি আর ঢলের পানিতে খোয়াই নদীর দত্তগাঁও অংশে ভেঙে যায় বাঁধ। সুজাতপুর হাওরে পানি ঢুকে প্লাবিত শত শত একর ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। নেত্রকোনায় কংস নদের পানি বেড়ে তলিয়ে আছে হাওড়াঞ্চলের 42,000 হেক্টর জমির ফলন। এর মধ্যে 20,000 হেক্টর জমির ফসল রক্ষা করতে পেরেছে চাষিরা। অর্ধেকের বেশি এখনো ডুবে আছে 3 দিনের বৃষ্টির পানিতে। টানা বর্ষণ আর জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। টানা দ্বিতীয় দিনের মতো হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় প্রবর্তক মোড়। ভোগান্তিতে পড়েন চলাচল করা মানুষ। এমন পরিস্থিতির জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করেন মেয়র। এদিকে কর্ণফুলীর উত্তর শিকল বাহারে দেয়াল চাপায় এক নারী নিহত হয়েছে। চট্টগ্রামবাসীর ভোগান্তির জন্য সংসদে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রবর্তক মোড়ে যে ভয়াবহ জলবদ্ধতা দেখা গেছে, বুধবার বেলা 12টার পর থেকে ঠিক একই চিত্র। সকাল থেকে কখনো হালকা কখনো ভারী বর্ষণ, সাথে লিটারে 4 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। খোলা তেলের নতুন দাম 179 টাকা আর বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে 199 টাকা। ভোজ্য তেল আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ীদের দাবি, নতুন দামে ও লোকসানে থাকবেন তারা, কিন্তু জনস্বার্থ বিবেচনায় কোরবানি ঈদ পর্যন্ত মেনে নিয়েছেন সরকারের সিদ্ধান্ত।
ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশ জুড়ে হাহাকার, ভোজ্য তেল নিয়েও আলোচনার শুরু তখন থেকেই সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকেই উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 12 টাকা বৃদ্ধির প্রস্তাব দেয় ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন। সচিবালয়ে সংগঠনটির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 4 টাকা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী। তবে নতুন দামেও লোকসান গুনতে হবে বলছেন আমদানিকারকরা। কোরবানির ঈদের পর আবারও দাম সমন্বয়ের দাবি তাদের। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই ভোজ্য তেলের দাম বৃদ্ধি ভোক্তাদের উপর চাপ বাড়বে। মন্ত্রী বলছেন, মূল্য বৃদ্ধির সমন্বয় না হলে তৈরি হতো সংকট। বুধবার থেকেই কার্যকর হবে এই নতুন দাম। তবে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলে আবারও সমন্বয় করা হবে বলছেন বাণিজ্যমন্ত্রী। হাম আক্রান্তের সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে, যদিও আজ রাজধানীতে বৃষ্টির কারণে রোগী ভর্তির হার কিছুটা কম বলে জানিয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। বেশিরভাগ রোগী আগে কয়েকটি হাসপাতাল ঘুরে এসে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে সংক্রমণ আরও ছড়িয়েছে বলেও মনে করছেন চিকিৎসকরা। 1 বছরের সোনিয়া হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তির আগে তাকে আরও 3টি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই হাসপাতালটি এখন হাম আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে। এই মুহূর্তে ভর্তি আছে 398 জন। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 114 শিশু। বুধবার সকাল থেকে অবশ্য বৃষ্টির কারণে ভর্তির চাপ খানিকটা কম। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে হাম আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হয়েছে এই হাসপাতালে। তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসায় সমন্বয়ের ঘাটতি দেখা গেছে, কারণ দেশের বেশিরভাগ হাসপাতালেই হাম আক্রান্তদের জন্য আলাদা ব্যবস্থা তৈরি করা যায়নি। হাম আক্রান্তদের অন্যদের সঙ্গে রাখা যাবে না, কারণ তেমনটা হলে অন্যরাও আক্রান্ত হতে পারে। হয়েছেও তাই। এটাও ভয়াবহ হারে সংক্রমণের অন্যতম কারণ। ডিএনসিসির এই হাসপাতালে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে 16 জন। সারা দেশে এ সংখ্যা 273 জন। মৃতদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে এবং তাদের টিকা দেয়া ছিল না বলেও জানান চিকিৎসকরা। হামে আক্রান্ত শিশুদের 74%রই কোনো টিকা নেয়নি এবং 14% মাত্র 1 ডোজ টিকা নিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার এক ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশে গত 24 ঘন্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন 1318 জন, যার মধ্যে 88 জনের শরীরে রোগটির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া এ সময় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিরাপত্তা নিয়ে দ্বন্দ্বের জেরে শীর্ষ সন্ত্রাসী টিটন খুন হয়ে থাকতে পারেন, হত্যাকারীদের চিহ্নিত করা গেছে জানিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান বলেন, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে নিহতের স্বজনদের দাবি, বসিলা পশুর হাটের ইজারা নিয়ে বিবাদ চলছিল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে। ঢাকার শীর্ষ